হেই বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে মানুষের প্রতি শার্ক কতটা ভয়ানক শত্রুতা পোষণ করতে পারে তা দেখানো হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই দ্য জস মুভি সিরিজ দেখে থাকবে। আন্ডার প্যারিস মুভিটি দেখলে তোমাদের দ্য জস মুভির স্মৃতিগুলো তাজা হয়ে যাবে। এছাড়াও আন্ডার প্যারিস মুভিটি নেটফ্লিক্সের দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে, আর আমার কাছেও ব্যক্তিগতভাবে মুভিটি বেশ চমৎকার লেগেছে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো গল্পের শুরুতে আমরা সোফিয়া নামের একজন শার্ক গবেষককে দেখতে পাই। সোফিয়া তার টিমের সাথে সমুদ্রের মাঝে লিলিথ নামের একটি শার্কের উপর রিসার্চ করছিল। তারা শার্কটিকে কয়েক মাস ধরে ট্র্যাক করছিল যাতে তারা এটি থেকে স্যাম্পল কালেক্ট করতে পারে তাদের রিসার্চের জন্য। ঠিক তখন তাদের রাডারে লিলিথ নামের শার্কটি সোনার হরিণের মতো ধরা দেয়। দীর্ঘ অপেক্ষার অবসান হবে, তাই সবাই খুবই এক্সাইটেড হয়ে ডাইভিং স্যুট পরে পানিতে নেমে পড়ে। তারা লিলিথকে খুঁজতে গিয়ে একটি মাছকে জালে মৃত অবস্থায় দেখতে পায়, যা কোনো শার্ক ছিল না, বরং একটি তিমির বাচ্চা ছিল, যেটা আকারে কিছুটা অস্বাভাবিক বড় ছিল। যাই হোক, এইরকম জালে আটকে তিমির বাচ্চা মারা যাওয়াটা নতুন কিছু নয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো বিশাল তিমিটির পেছনের অংশ একেবারে গায়েব ছিল, যেন কিছু একটা তিমিটির পেছনের অংশ খুবলে খুবলে খেয়েছে। সব কিছু দেখে অনুসন্ধানকারী দল কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল। ঠিক তখনই লিলিথ নামের শার্কটি সেখানে চলে আসে। লিলিথের বিহেভিয়ার ও সাইজ দেখে তারা বেশ ভয় পেয়ে যায়। তোমাদেরকে জানিয়ে রাখি যে এই লিলিথের সাইজ 3 মাস আগে মাত্র 2.5 মিটার ছিল, যা কিনা এখন প্রায় 7 মিটারের চেয়েও বেশি হয়েছে। মানে লিলিথ 3 মাসে প্রায় 3 গুণ গ্রোথ পেয়েছে, যা একেবারেই অস্বাভাবিক ছিল। এসব দেখে অনুসন্ধানকারী দল কনফিউজড হয়ে যায় তারা স্যাম্পল কালেক্ট করবে কিনা। তখন সোফিয়ার হাজব্যান্ড ক্রিস, যে অনুসন্ধানকারী দলের লিডার ছিল, সে সবচেয়ে বড় ভুলটি করে বসে। লিলিথের এমন অস্বাভাবিক অবস্থা দেখার পরেও শুধুমাত্র রিসার্চের স্যাম্পল কালেক্ট করতে সে লিলিথের দেহে ইনজেক্ট করে। এরপর আর কি, যা ঘটার ভয় ছিল তাই ঘটে। লিলিথ মুহূর্তের মধ্যে আগ্রাসী হিংস্র রূপে গবেষকদের ওপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেখানে থেকে যায় শুধু গবেষকদের দেহের কয়েকটি টুকরো। সোফিয়া তখন তার সহকর্মীর সাথে বোটে থেকে কম্পিউটার স্ক্রিনে গবেষকদের গায়ে লাগানো বডি ক্যামের সাহায্যে এই ভয়ানক ঘটনা প্রত্যক্ষ করছিল। তার চোখের সামনে এতগুলো মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটে। সে আর বসে থাকতে না পেরে ড্রাইভিং স্যুট পরে ছুটে যায় সহকর্মীদের বাঁচাতে, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। শুধু কয়েকটি বিচ্ছিন্ন হাত পা এর টুকরোই অবশিষ্ট থাকে। ঠিক তখনই খুনি শার্কটি সেখানে সোফিয়ার সামনে এসে পড়ে। হিংস্র শার্ক লিলিথ সোফিয়াকেও আক্রমণ করে মেরে ফেলতে চায়, কিন্তু সোফিয়া কোনোভাবে এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। এরপর 3 বছর কেটে যায়। সোফিয়া এখন শার্ক নিয়ে গবেষণা বন্ধ করে দিয়েছে। সে এখন অ্যাকুয়ারিয়ামে স্টুডেন্টদের বিভিন্ন মাছের স্পিসিস সম্পর্কে ইনফরমেশন শেয়ার করে। সেখানে আমরা মিকা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একজন মেরিন রিসার্চার ছিল। মিকা সি অফ সেভিয়র নামের একটি অর্গানাইজেশনের লিডার ছিল, যাদের একমাত্র লক্ষ্য ছিল সমুদ্রের স্পিসিসদের সার্ভাইভাল ইনশিওর করা। মিকা সোফিয়াকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে। মিকা সোফিয়াকে বোঝানোর চেষ্টা করে যে 3 বছর আগে সোফিয়া লিলিথ নামের যে শার্কটির উপর রিসার্চ করছিল, সেটি খুব দ্রুত প্যারিসের স্যান্ড রিভার নামের নদীতে প্রবেশ করবে। মিকার অ্যানালাইসিস দেখে সোফিয়া বলে, ক্লাইমেট চেঞ্জের কারণে যদিও শার্ক নদীতে চলে আসে, তবে নদীর স্বচ্ছ পানি শার্কের ন্যাচারের সাথে ম্যাচ না হওয়ার জন্য এটি নদীতে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। এসব বলে সোফিয়া সেখান থেকে চলে যায়। একই সময় স্যান্ড রিভারে 2 জন লোক মাছ ধরতে গিয়ে নদী থেকে 2টি ছোট মিসাইল খুঁজে পায়। এরপর পুলিশ এসে মিসাইলগুলো কালেক্ট করে। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি 2য় বিশ্বযুদ্ধের সময় এখানে অনেক মিসাইল ফেলা হয়েছিল, যেগুলোর একটি বড় অংশ নদীতে অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। তাই নদীতে প্রায় এসব মিসাইল পাওয়া যায়। সেই রাতে মিকা তার বান্ধবীকে নিয়ে বোটে করে
স্যান্ড রিভার ব্রিজের নিকট সম্প্রতি একটি কার অ্যাক্সিডেন্টের স্পটে আসে। তারা গোপনে ইনকোয়ারি করে ইনশিওর হতে চায় লিলিথ নদীতে প্রবেশ করেছে কিনা। মিকা পানিতে নেমে গিয়ে নদীর তলদেশে গাড়িটিতে শার্কের আক্রমণের বেশ কিছু এভিডেন্স খুঁজে পায়, অর্থাৎ লিলিথ এখন স্যান্ড রিভারে ঘুরে বেড়াচ্ছে। তবে ততক্ষণে পুলিশ সেখানে এসে পড়ে। মিকার বান্ধবী উপায় না পেয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে। পুলিশ মিকাকে অ্যারেস্ট করে, কারণ সে গোপনে ইনভেস্টিগেশন করতে এসেছিল, যা ছিল সম্পূর্ণ আইন বিরোধী কাজ। অন্যদিকে সোফিয়া তার রিসার্চ ইকুইপমেন্টগুলো চেক করছিল। তখন আমরা জানতে পারি সোফিয়া সেই ভয়াবহ ঘটনার পরেও লিলিথের ওপর ব্যক্তিগতভাবে নজর রাখছিল। সে দেখতে পায় ট্র্যাকিং লোকেশন অনুযায়ী লিলিথ এখন স্যান্ড রিভারে বিচরণ করছে। পরের দিন পুলিশ কার অ্যাক্সিডেন্টের ঘটনার গাড়ির চালকের ডেড বডি নদী থেকে বের করে। অবাক করার বিষয় ছিল 3 বছর আগে গবেষকরা সাগরের নিচে যেমন অবস্থায় একটি মৃত তিমির বাচ্চাকে দেখেছিল, এই ডেড বডিটিও একই অবস্থায় রয়েছে, অর্থাৎ দেহের নিচের অর্ধেকটা কিছু একটা খেয়ে ফেলেছে। মিকাকে জিজ্ঞাসাবাদ করার সময় মিকা তার বক্তব্য সত্য প্রমাণ করার জন্য পুলিশকে সোফিয়ার সাথে কথা বলতে বলে। তাই সোফিয়াকে ডাকা হলে ঘটনাক্রমে মিকা ও সোফিয়া দুজনে সেখানে ডেড বডিটি দেখতে পায়। সোফিয়া তখন বুঝে যায় এটা কে করেছে। সে পুলিশকে বোঝাতে চেষ্টা করে যে এটা শার্ক করেছে, তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ এই শার্কটি খুবই ভয়ানক। তখন মিকা মনে করে সোফিয়া হয়তো শার্কটিকে মেরে ফেলতে বলছে। যেহেতু মিকার উদ্দেশ্য ছিল সামুদ্রিক প্রাণীদের সেভ করা, তাই সে শার্কটিকে বাঁচানোর জন্য উপায় খুঁজতে থাকে। তখন সোফিয়া পুলিশ অফিসারদের সাথে শার্কটিকে আটকানোর প্ল্যান করে। সোফিয়া তার ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে শার্কটির লোকেশন বের করে ফেলে। কয়েকজন পুলিশ অফিসার ডাইভিং স্যুট পরে পানিতে নেমে সেই লোকেশনে শার্কটিকে খুঁজতে থাকে। এদিকে মিকা তার বান্ধবীর সাহায্যে সোফিয়ার ট্র্যাকিং ডিভাইসটিকে জ্যাম করে দেয়, যাতে তারা শার্কটিকে ধরতে না পারে। ফলে সোফিয়া ভীষণ বিপদে পড়ে যায়। সে না পারছিল লিলিথকে ট্র্যাক করতে, আর না পারছিল নদীর গভীরে থাকা পুলিশ অফিসারদের গাইড করতে। কিন্তু লিলিথ তাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল। তখন পুলিশদের টিম লিডার আদিল কোনো উপায় না পেয়ে সদস্যদের নিয়ে সেখান থেকে চলে যায়। তবে তারা এই বিষয়ে নিশ্চিত হয় যে নদীতে একটি বিশাল আকৃতির বিপজ্জনক শার্ক বিচরণ করছে, যা মোটেও কোনো ছোটোখাটো বিষয় নয়। তারা পুলিশ চিফের মাধ্যমে বিষয়টি মেয়রকে জানায়। তবে মেয়র এখানেও পলিটিক্সের সুযোগ খুঁজছিল। সে শহরে একটি বিশাল সুইমিং কম্পিটিশনের আয়োজন করেছিল, যা তার পপুলারিটি বৃদ্ধি করবে। এর জন্য সে পুলিশদের দ্রুত গোপনে বিষয়টি সমাধান করতে বলে। সে তার পলিটিক্যাল কেরিয়ার পাকাপোক্ত করতে চায়, তাই সে এই ইভেন্টটি কোনোভাবেই ক্যান্সেল করবে না। এইসব কথা শুনে পুলিশ সদস্যরা লিলিথ নামক শার্কটিকে আটকানোর পথ খুঁজতে থাকে। একই সময় মিকা কিন্তু বসেছিল না। সে তার মতো সামুদ্রিক প্রাণীদের রক্ষা করার মানসিকতা সম্পন্ন মেরিন সেভিয়রদের নিকট একটি গোপন ভিডিও বার্তা প্রকাশ করে। সে বলে যে গভর্নমেন্ট অন্যায়ভাবে লিলিথ নামক শার্কটিকে মেরে ফেলতে চাইছে, তাই যে কোনো মূল্যে তাদের শার্কটিকে বাঁচাতে হবে। এই জন্য সে সব পরিবেশবাদীদের প্যারিসের ভূগর্ভস্থ ক্যাটাকম্বসে জড়ো হতে আহ্বান জানায়। তোমাদেরকে জানিয়ে রাখি যে ক্যাটাকম্বস হলো প্যারিস শহরের নিচে থাকা এক বিশাল টানেল সদৃশ গ্রেভইয়ার্ড, যেখানে 60 লাখেরও বেশি মৃতদেহের কঙ্কাল রাখা হয়েছে। কে বলবে পৃথিবীর বিখ্যাত মনোরম প্যারিস শহরের নিচে পুরোটাই এত বড় রহস্যময় গ্রেভইয়ার্ড। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। মিকার এই ভিডিওটি ভাইরাল হলে পরিবেশবাদীরা ক্যাটাকম্বসে ভিড় করতে শুরু করে, কিন্তু মিকার ফ্রেন্ড এই সব পরিকল্পনা পুলিশের কাছে ফাঁস করে দেয়। এতে মিকা কিছু করার আগেই পুলিশ ক্যাটাকম্বসের সেই জায়গাটিতে এসে তার পরিকল্পনা পণ্ড করে দেয়। পুলিশ তাদের সবাইকে দ্রুত জায়গাটি ত্যাগ করতে বলে, কিন্তু মিকা বড়ই নাছোড়বান্দা ছিল। সে আচমকা পানিতে নেমে পড়ে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। তখনই একটি শার্ক সেখানে চলে আসে, যেটি লিলিথ ছিল না। অর্থাৎ নদীতে এখন লিলিথ ছাড়াও আরও কত শার্ক রয়েছে তা কেউ জানে না।
মিকা সবাইকে বোঝানোর চেষ্টা করে যে শার্ক মানুষের কোনো ক্ষতি করে না, আর এই জন্য সে সবাই মানা করা সত্ত্বেও শার্কটিকে টাচ করে খাতির যত্ন করতে চায়। কিন্তু সে জানতো না এখানে কি ঘটতে চলেছে। শার্কটি চোখের পলকেই মিকার চ্যাপ্টার একেবারে ক্লোজ করে দেয়। মিকার খণ্ডিত দেহের রক্তে সেখানকার পানি লাল হয়ে যায়। এতে সেখানে আরও শার্ক চলে আসে। মিকার এমন ভয়াবহ পরিণতি দেখে মেরিন সেভিয়রের মেম্বাররা আতঙ্কে ছুটে পালাতে থাকে। এ সময় সংকীর্ণ জায়গাতে ছোটাছুটি করতে গিয়ে অনেক মানুষ পানিতে পড়ে শার্কের হাতে মারা যায়। জায়গাটি একটি রক্তাক্ত মৃত্যু কূপে পরিণত হয়, যেখানে শুধু মৃতদের দেহের কিছু অংশই অবশিষ্ট পাওয়া যায়। আহতদের হসপিটালে ভর্তি করানো হয়, যদিও মৃতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি ছিল। পুলিশ সদস্যরা গুলি করে সেখানে একটি শার্ককে মারতে সমর্থ হয়েছিল, যা পরীক্ষার জন্য ল্যাবে আনা হয়। অবাক করার বিষয় ছিল যে এই শার্কটির বয়স ছিল মাত্র 2 মাস, কিন্তু এর পেটে অনেকগুলো বেবি শার্ক রয়েছে, যা কোনোভাবেই ন্যাচারাল নয়। সোফিয়া রিসার্চ করে সবাইকে জানায় শার্কগুলো প্যাথোজেনাস পদ্ধতিতে বংশ বিস্তার করছে, যেখানে পুরুষ শার্কের কোনো প্রয়োজন হয় না। এই শার্কগুলো আনন্যাচারালভাবে দ্রুত বংশ বিস্তার করছে, যেটা আসলে আতঙ্কের বিষয়। আরেকটি বিষয় সোফিয়া জানতে পারে যে এই শার্কগুলো স্বচ্ছ পানিতে সার্ভাইভ করার ক্ষমতা লিলিথ নামক শার্কটি থেকেই পেয়েছে, কারণ এগুলো সব লিলিথেরই বাচ্চা ছিল। তারা অনুমান করতে পারে না যে এরকম কত শত শার্ক এখন প্যারিসের নদীতে আছে, আর তাদের জন্য কি ভয়াবহ বিপদেই না অপেক্ষা করছে। এই তথ্যগুলো শুনে পুলিশ চিফ সহ সবাই ক্যাটাকম্বসের ভিতরে ব্লাস্ট করে শার্কের উপদ্রব থেকে বাঁচার সিদ্ধান্ত নেয়, যেখানে শার্কগুলো এই মুহূর্তে অবস্থান করছিল। পরের দিন সকালে পুরো শহর সাজানো হয়েছে। অঢেল টাকা খরচ করে আজকের দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, কারণ আজকে হবে সে কাঙ্ক্ষিত সাঁতার প্রতিযোগিতা, যার জন্য বহু পার্টিসিপেন্ট মুখিয়ে রয়েছে। অর্থাৎ মাথামোটা মেয়র সবকিছু জেনেও প্রতিযোগিতা কিছুতেই ক্যান্সেল করেনি, বরং আরও উৎসবমুখর পরিবেশ তৈরি করে ব্যাপক আকারে জনসমাগম করেছে শুধু নিজের ফায়দার জন্য, যার কারণে আগত লোকজন পানিতে নামার ঝুঁকি সম্পর্কে কিছুই জানত না। মেয়র অতি গোপনে বিশেষ বাহিনী মোতায়েন করে ইভেন্ট চালিয়ে যাচ্ছিল। নিরাপত্তা ব্যবস্থা হিসেবে স্থাপন করা হয়েছিল শুধু একটি জাল। তাদের ধারণা ছিল শার্ক এটা ভেদ করে ইমসের এরিয়াতে কখনোই প্রবেশ করতে পারবে না। তখন সোফিয়া এবং বাকি অফিসাররা ক্যাটাকম্বসের ভিতরে চিহ্নিত পয়েন্টে ব্লাস্ট করার জন্য রেডি হয়। সবাই পজিশনে যাওয়ার পরে আদিল এবং সোফিয়া তাদের টর্চ লাইট অন করতে যায়, কিন্তু তখন তারা যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে সেখানে 1 নয় 2 নয় হাজার হাজার শার্কের বাচ্চা নদীর গভীরে ঘুরে বেড়াচ্ছে। তারা এগুলোকে ডিস্টার্ব না করে তাড়াতাড়ি বোমাগুলো সঠিক জায়গায় সেট করে বের হয়ে আসতে যায়। ঠিক তখনই কিছু শার্ক টিম মেম্বারদের উপর খুবই নৃশংসভাবে আক্রমণ করে। তাদের ধারণা ছিল না এই বেবি শার্কগুলো এতটা ক্ষিপ্রতার সাথে একজন মানুষকে খেয়ে ফেলতে পারবে। বেবি শার্কগুলো একের পর এক টিম মেম্বারকে খুবলে খুবলে খেতে থাকে। আদিল ও সোফিয়া তখন বাঁচার জন্য ক্যাটাকম্বস থেকে বের না হয়েই বোমাগুলো ব্লাস্ট করে দেয়। এতে এক বিশাল বিস্ফোরণে জায়গাটি কেঁপে ওঠে। তারা ক্যাটাকম্বসের দেয়াল ভেঙে ছিটকে নদীতে এসে পড়ে। আদিলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সোফিয়া তখন বহু কষ্টে আদিলকে টেনে বোটে উঠায়। এরপর সে সবগুলো বেবি শার্ক মারা গিয়েছে কিনা তা নিশ্চিত হতে পুনরায় সেখানে ফিরে যায়। সে গিয়ে দেখে লিলিথ সেখানে চলে এসেছে। লিলিথকে দেখে মনে হচ্ছিল যে সে তার বাচ্চাদের মৃত্যুতে অত্যন্ত রেগে গিয়েছে। লিলিথ সোফিয়াকে তখন দেখতে পায়নি। লিলিথ প্রচণ্ড বেগে ক্যাটাকম্বসের বাইরে স্থাপন করা জালটি ছিঁড়ে গেমসের এরিয়ার ভেতরে ঢুকে পড়ে। ততক্ষণে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, যার কারণে বিপুল সংখ্যক মানুষ পানিতে ছিল। তারা জানতো না তাদের সাথে কিছুক্ষণের মধ্যে কি ঘটতে চলেছে। মুহূর্তের মধ্যে লিলিথ সেখানে এসে মানুষদের হত্যা করতে শুরু করে। একটা উৎসবমুখর পরিবেশ বিষাদে পরিণত হয়। কিন্তু এখানেই শেষ নয়। বাঁচার জন্য ছোটাছুটি করতে গিয়ে অনেকে পানিতে পড়ে শার্কের আক্রমণের শিকার হয়। শার্কগুলো
মানুষদের টুকরো টুকরো করে খাচ্ছিল। পুরো নদীর পানি রক্তে ভরে যায়। এতে সেখানে বিপুল সংখ্যক শার্ক এসে পড়ে, যেগুলো ক্যাটাগমসের বাইরে ছিল, কারণ বিস্ফোরণে ক্যাটাগমসের ভেতরে থাকা শার্কগুলো মারা গিয়েছিল। স্যান্ড রিভার তখন মানুষের মৃত্যুর কূপে পরিণত হয়। মেয়র এসব দেখে আতঙ্কিত হয়ে যায়, আর তখন সে তার সবচেয়ে বড় ভুলটি করে। সে তার বাহিনীকে নির্দেশ দেয় গুলি করে শার্কগুলোকে মারার জন্য। তখন সৈন্যরা ফায়ার করলে বুলেটগুলো নদীর তলদেশে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত শত শত মিসাইলকে অ্যাক্টিভ করে দেয়। এতে সেখানে শুরু হয় মহাবিপর্যয়। শত শত মিসাইল বিস্ফোরিত হয়ে পুরো প্যারিস শহরে সুনামি নেমে আসে। তলিয়ে যায় পুরো শহর, মারা যায় হাজার হাজার মানুষ, ধ্বংস হয়ে যায় একটি মনোরম শহর। আমরা দেখতে পাই সোফিয়া ও আদিল এই সব কিছুর মধ্যেও কোনোভাবে বেঁচে ছিল। তারা বিল্ডিংয়ের ছাদের একটি চূড়ায় আশ্রয় নিয়েছে, যার পুরো বিল্ডিংটি পানির নিচে তলিয়ে গেছে। তারা ভীষণ আহত ছিল এবং জীবন নিয়ে দুর্দশাগ্রস্ত ছিল, যেন সব আশাই শেষ হয়ে গেছে, কারণ তাদের আশেপাশে হাজার হাজার শার্ক ঘোরাফেরা করছে। পুরো শহরে শার্ক ছড়িয়ে পড়েছে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির ইন ক্রেডিট সিনে দেখানো হয়েছে পৃথিবীর বড় বড় শহরগুলোতেও শার্ক ছড়িয়ে পড়েছে। সো আমরা আশা করতেই পারি এই মুভির সিকুয়েলের জন্য। আর পরিচালক জেভিয়ার জনস এই ব্যাপারে বলেছেন এই মুভিটির ওপর একটি ফলো আপ মুভি তৈরি হতেই পারে। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।